গত 7 দিন ধরে আমাদের পরিবারে কোনো রকম ভিডিও আসেনি, আর আপনারা কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন। এমনকি আমাকে অনেকে পার্সোনাল মেসেজ করেছেন যে দাদা ভিডিও আসছে না কেন, কবে থেকে ভিডিও আসবে, আপনি কোথায় হাওয়া হয়ে গেলেন। আর এটা আপনাদের সম্পূর্ণ জানার অধিকার রয়েছে কেন আমাদের পরিবারে ভিডিও আসছে না আর কবে আসবে। প্রথমত আগের সপ্তাহে শনিবার হঠাৎ করেই আমাদের ইউটিউবের উপর একটা স্ট্রাইক আসে। আমি প্রথমে ঘাবড়ে গেছিলাম এবং সঙ্গে সঙ্গে 15 দিনের জন্য আপলোড বন্ধ করে দেওয়া হয়। তো আমি ইউটিউবের সাথে যখন কন্ট্যাক্ট করি, ইউটিউব বলে না আপনার ভিডিওতে কোনো প্রবলেম নেই, এটা আমরা রিভিউ করছি, রিভিউ করার পরে আপনি আপলোড করতে পারবেন। একদিন যায়, দুদিন যায়, ওই ভিডিওটা রিভিউ হয় না, ফলে স্ট্রাইকটা থাকে, আমি আপলোড করতে পারছিলাম না। এইভাবে 7 দিন চলে যাওয়ার পর ইউটিউবের সাথে কন্ট্যাক্ট করার পর ইউটিউব বলে না কোনো রকম প্রবলেম নেই, আপনি আপলোড করতে পারবেন। এবং এইটা করতে করতেই 7 দিন চলে গেল। সো আমি কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না। একটা ভিডিও আমি ফেসবুকে দিয়েছি, ইনস্টাগ্রামে পোস্ট করেছি। তো আপনারা এত ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসার জন্যই আমরা ইউটিউবে কাজ করতে পারি। এমন তো নয় যে আমি আপনাকে প্রত্যেকটা মোবাইল গিভঅ্যাওয়ে করতে পারছি, অনেক গিফট দিতে পারছি, তার সত্ত্বেও আপনারা যে ভিডিওগুলো দেখছেন, ভালোবাসছেন, এর জন্য আমি সদা কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। যাই হোক, কোনো রকম দেরি করছি না, আমি আশা করব পরবর্তীতেও এইভাবেই কঠিন সময়ে আপনারা পাশে থাকবেন, ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়ে প্রথম বন্ধু কে কমেন্ট করেছে দেখে নিই। অভিজিৎ মণ্ডল, 1.5K এবং ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লের মধ্যে কি পার্থক্য রয়েছে? এক্সাম্পল ভিভো V30 Pro এবং স্যামসাং A55। ভিভো V30 Proতে 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা ফুল HD+ যে রেজুলেশন অর্থাৎ 1080p এর থেকে 1440p ডিসপ্লেটা রান করে। কিন্তু আদপে তো মোবাইলের ডিসপ্লে ছোট হয়, মোবাইলের ডিসপ্লের ওপর ওই 1.5K আর আমরা যে ফুল HD+ রেজুলেশনটা দেখি সেটার কোনো পার্থক্যই খুঁজে পাওয়া যায় না। 4Kতেও খুব একটা পার্থক্য নেই, 1080p মানে মোবাইলের ডিসপ্লের ক্ষেত্রে এনাফ, এবং তাতে HDR এর সার্টিফিকেশন থাকবে, 4K ভিডিও চলবে, তাহলেই আপনি ওই ডিসপ্লেটা থেকে ফুল মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নিতে পারবেন। পরের বন্ধু শুভদীপ, 25,000-এ বেস্ট ট্যাবলেট। 25,000-এ দুটো ট্যাবলেটকে রেকমেন্ড করা যায়। একটা হচ্ছে Xiaomi Pad 6, যেটা 26,000 রুপির আশেপাশে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি iOS এর সাথে কমফোর্টেবল হন তাহলে iPad 9 জেনারেশন আমি পার্সোনালি ইউজ করি, ভিডিও এডিটিং এখনও করছি, তো কোনো রকম প্রবলেম নেই। হ্যাঁ মানছি 2 বছরের পুরনো হয়েছে, তাও একদম বেস্ট পারফরমেন্স পাবেন। আর অ্যান্ড্রয়েড হলে Xiaomi Pad 6। আরিফ, দাদা 2024 সালে এসে স্যামসাং S22 Plus কি নেওয়া ঠিক হবে, নাকি সেটা ব্যান হয়ে গেছে, মার্কেটে পাওয়া যাবে না? হ্যাঁ, স্যামসাংয়ের S22 Plus এখনও পর্যন্ত সুপার ভ্যালু ফর মানি ডিভাইস। আমি বলবো S22 Plus-এর থেকে S22, যেটা 36,000 রুপিতে ইন্ডিয়াতে পাওয়া যায়, বাংলাদেশে মেরে কেটে 50,000 টাকা, তো ওই ফোনটা সব থেকে বেটার ভ্যালু ফর মানি। আপনার A55 যে ফোনটা লঞ্চ করলো তার ফোন পেছনে ছোটার কোনো কারণ নেই, তার থেকে অনেক বেটার অপশান অ্যাভেলেবেল। S21 ফ্যান এডিশন অ্যাভেলেবেল, S23 ফ্যান এডিশন অ্যাভেলেবেল ওই প্রাইসের আশেপাশে, এমনকি S21 ফ্যান এডিশন অনেক দাম কমে পাওয়া যায়। এছাড়াও আপনি চাইলে S22 ফোনটা নিতে পারেন, ওই A55-এর থেকেও দাম কমে পাওয়া যায়, তাহলে A55 ফোনটা নেবেন না। আর যদি নিতে চান তাহলে রিভিউটা অবশ্যই বলবো, একবার দেখে নেবেন, আমি আই বাটনের লিঙ্ক দিলাম, একবার রিভিউ দেখতে পারেন। আর ওই প্রাইসের আশেপাশে ভিভো V30 Pro অ্যাভেলেবেল, আমি A55 ভার্সেস ভিভো V30 Pro এই দুটোরও রিভিউ করেছি, মানে কম্প্যারিজন করেছি, সেই ভিডিওটা দেখে নিয়ে তারপরে একটা ডিসিশন নেবেন। কারণ 40,000 রুপির যে প্রাইস সেগমেন্টটা না এখন খুবই কম্পিটিটিভ হয়ে গেছে। ওই প্রাইস পয়েন্টে iQ Neo 9 Pro রয়েছে, OnePlus 12R এর মতো স্মার্টফোন রয়েছে। তো আগে ভাবনা চিন্তা করবেন কোনটা আপনার প্রায়োরিটি হচ্ছে, দেখবেন, তারপরে আপনি স্মার্টফোন নেবেন। আর এই প্রসঙ্গে কয়েকটা কথা বলে দিই, আপনারা অনেকেই বলছেন যে স্যামসাংয়ের দাদা A35 কেনা ঠিক হবে কিনা, A34 কেনা ঠিক হবে কিনা। আমি অল্টারনেটিভগুলো বলে দিচ্ছি। A34, A35 যে প্রাইস রেঞ্জে পাওয়া যায় তার অল্টারনেটিভ হিসেবে S21 ফ্যান এডিশন সুপার ভ্যালু ফর মানি, ওই দামে পাবেন, ওর থেকে বেটার স্পেসিফিকেশন তো পাবেন, বেটার ক্যামেরাও পাবেন। S21 ফ্যান এডিশনের টেলিফটো সেন্সার রয়েছে। আর A55-এর থেকে বেটার অপশান হচ্ছে S22, S23 ফ্যান এডিশন, এমনকি আরেকটু বেটার, মানে আরেকটু টাকা বেশি খরচ করলে S23 যে ফোনটা সেটাও সুপার ভ্যালু ফর মানি আজকের দিনে। সো স্যামসাংয়ের ফোন যখনই লঞ্চ করছে তখন না কিনে একটু ওয়েট করে যান, দাম অনেকটাই কমবে, তারপরে আপনি স্যামসাংয়ের ফোন কিনুন। স্যামসাংয়ের ফোন ভালো, একটু ওভার প্রাইসে লঞ্চ হচ্ছে, ওই পুরনো ফোন কিনলে আপনার পুষিয়ে যাবে। MD রাসেল, দাদা IP67 এবং 68 দুটো কি একই কাজ করে? হ্যাঁ, আদপে দুটো একই কাজ করে। IP67, IP68 হচ্ছে ওয়াটার রেসিস্ট্যান্ট, অর্থাৎ জল লাগলেও আপনার স্মার্টফোনটা খারাপ হবে না। IP67-এর ক্ষেত্রে আপনি 1 মিটার জলে 30 মিনিট পর্যন্ত আপনার ফোনটা রাখতে পারবেন, তাহলে ফোনটা প্রোটেক্ট থাকবে। কিন্তু আপনি যদি IP68 দেখেন 1.5 মিটার জলে, মানে জলের গভীরতা আরেকটু বেড়ে গেল, এবং 30 মিনিট পর্যন্ত সেটা সার্ভাইভ করতে পারবে। অর্থাৎ সুইমিং পুলে যারা সাঁতার কাটবেন, একদম আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করবেন, তাদের জন্য কিন্তু IP68 রেটিংটা দরকার। তবে মনে রাখবেন 1.5 মিটার, তার থেকে বেশি নিচে চলে গেলে, অর্থাৎ জলের চাপ বেড়ে গেলে, তখন কিন্তু ফোনটার ক্ষতি হয়ে যাওয়া, ফোনটা খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে। আর তখন ওয়ারেন্টিও পাওয়া যায় না, কারণ ওয়াটার ড্যামেজে কোনো রকম ওয়ারেন্টি প্রোভাইড করে না, সেটা অ্যাপেলই হোক, স্যামসাংই হোক বা অন্য কোনো কোম্পানি। পরের বন্ধুর প্রশ্নে যাওয়ার আগে আজকে আমাদের ভিডিও স্পন্সর 11
জন্য জাস্ট 2 মিনিট সময় চেয়ে নেব। এটা হচ্ছে আগারোর সিগনিফাই হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমার। এটা কি কাজে লাগে সেটা আগে একটু বলে দিই। আমরা যে নর্মাল আয়রন ব্যবহার করি, এটা তার জায়গায় স্টিম দিয়ে হাতে ধরে আপনি ইউজ করতে পারবেন এবং নর্মাল আয়রনের থেকে এটা ইউজ করা যথেষ্ট কনভিনিয়েন্ট। এর বাক্সের উপর বেশ কিছু স্পেসিফিকেশন ফিচার লেখা আছে, যেমন এটা 1500 ওয়াটে চলে, এর সঙ্গে সঙ্গে এখানে 1.9 মিটার পর্যন্ত পাওয়ার কর্ড রয়েছে, এছাড়াও এটা 15 মিনিট পর্যন্ত স্টিম টাইম দিতে পারে। যাই হোক, এটা বক্সের ভেতরে মেন ইউনিটটা তো ছিলই, তার সঙ্গে বেশ কিছু ইউজার ম্যানুয়াল রয়েছে, ওয়ারেন্টি কার্ড রয়েছে, এছাড়াও একটা হ্যান্ড গ্লাভস রয়েছে এটা পরে ইউজ করার জন্য, এছাড়াও দুটো ব্রাশ রয়েছে, একটা ফ্যাব্রিক ব্রাশ, একটা লিড ব্রাশ। এটা আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে হবে। যাই হোক, এই জিনিসটাকে আপনারা অনেক সময় শপিং মলে ইউজ হতে দেখবেন, যে জামা কাপড় ইস্ত্রি করার জন্য খুব সহজে এটাকে ইউজ করা যায়। আর যেহেতু এটা একটা স্টিমার, তার জন্য এখানে জল দিতে হয়। এখানে 260 ml এর নিচে একটা ট্যাঙ্ক দেওয়া রয়েছে। মোটামুটি একবার জল দিলে এটাকে 15 মিনিট পর্যন্ত ইউজ করা যায়। 15 মিনিটে মোটামুটি আপনার কাজ হয়ে যাবে। এখানে জামা কাপড় কাচার পর যে রিঙ্কেলস গুলো থাকে, অর্থাৎ ভাঁজ যেটা তৈরি হয়, সেটা কিন্তু 1 নিমিষেই উঠে যাচ্ছে। আর তার থেকেও বড় কথা, এটা ইউজ করা তো খুবই কনভিনিয়েন্ট। এছাড়াও এখানে প্রপার হিট ডিস্ট্রিবিউশনের জন্য সেরামিক কোটেড স্টিম প্লেট দেওয়া হয়েছে। আর প্রপার হিট না হলে আপনার জামা কাপড় নষ্ট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকতেই পারে। আর এই জিনিসটা সব থেকে বড় অ্যাডভান্টেজ কি বলুন তো, আমরা ধরুন কোনো পার্টিতে গেলাম, অকেশনে গেলাম, সেখানে একটা জামা কাপড় ভালো পরে গেলাম, তারপরে সঙ্গে সঙ্গে এসেই তো সেটা কেচে ফেলা সম্ভব হয় না। তো আপনি জাস্ট এটাকে স্টিম করে রাখলেন, ফলে জামা কাপড় তো ঠিক থাকলোই, এর সঙ্গে সঙ্গে জামা কাপড়ে যে জীবাণু ব্যাকটেরিয়া থাকলো সেগুলোও কিন্তু নষ্ট হয়ে গেল। সুতরাং সব পার্টি থেকে এসে আপনার জামা কাপড় ধোয়া একদম প্রপারলি ওয়াশিং মেশিনে দেওয়ার কোনো প্রয়োজন থাকছে না। এটা দিয়ে স্টিম করলেই আপনার জামা কাপড় একদম ঝকঝকে হয়ে যাবে। এছাড়াও এখানে ওভারহিট প্রোটেকশন দেওয়া হয়েছে। জলটা শেষ হয়ে গেল মানেই এটা অটো কাট হয়ে যাবে, ফলে আপনার এই গার্মেন্ট স্টিমার তো ঠিক থাকছেই, আর জামা কাপড়েরও কোনো ক্ষতি হচ্ছে না। সো এই ওভারঅল প্রোডাক্টটার 1 বছরের ওয়ারেন্টি রয়েছে। আর আমার মনে হয় যে খুবই কনভিনিয়েন্ট। আমি এখন আমার জামা কাপড় স্টিম করার জন্য এই হ্যান্ডহেল্ড স্টিমারটাই ইউজ করছি। সো আপনারা গিয়ে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, একবার চেক আউট করতে পারেন। পরের বন্ধু কমেন্ট করেছেন বিনয় রয়, দাদা এই গরমে আমার ফোনটা গরম হচ্ছে বলে আমি 1 মিনিটের জন্য সেটা ফ্রিজে রেখে ঠান্ডা করে আবার বার করে নিচ্ছি, এটাতে কোনো প্রবলেম হবে? অবশ্যই প্রবলেম হতে পারে। ধরুন আপনি গেম খেলছেন, ফোনটা অত্যাধিক গরম হয়ে আছে, তারপরে আপনি ঠান্ডা ফ্রিজের ভেতরে সেটা ঢুকিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে টেম্পারেচারটা কমতে আরম্ভ করবে, ব্যাটারিটা ব্লাস্ট করে যেতে পারে। সুতরাং এই ধরনের ভুল করবেন না। আর ব্যাটারি ব্লাস্ট করলে সেটা কিন্তু ফ্রিজের তো ক্ষতি হবেই, এমনকি ফ্রিজটাও ব্লাস্ট করতে পারে। যদি আপনার ফোন গরম হয়ে যায়, আপনি কিছুক্ষণের জন্য ফোনটা ব্যবহার না করে ছেড়ে দিন, অটোমেটিক্যালি সেটা ঠান্ডা হয়ে যাবে। রুহুল, দাদা স্যামসাংয়ের নক্স সিকিউরিটি বাজেট ফোন আর ফ্ল্যাগশিপ ফোনে কি সেম নাকি ডিফারেন্ট? লাইক F54, F55 যে নক্স সিকিউরিটি আছে, এস সিরিজেও কি সেই নক্স সিকিউরিটি আছে? না, এস সিরিজ বা আগে স্যামসাং যে নোট সিরিজ ব্যবহার করতো, স্যামসাংয়ের এ সিরিজ মানে স্যামসাংয়ের যে সমস্ত প্রিমিয়াম লেভেল ফোনগুলো রয়েছে, দামি ফোন রয়েছে, সেখানে নক্স সিকিউরিটির জন্য আলাদা একটা হার্ডওয়্যার লেভেল থাকে। অর্থাৎ ওই হার্ডওয়্যার লেভেল আপনার নক্স সিকিউরিটির যে ফোল্ডারটা সেটাকে সিকিওর রাখে। কিন্তু স্যামসাংয়ের যে বাজেট ফোনগুলো রয়েছে, সেখানে ওই নক্স সিকিউরিটির ভেতরে হার্ডওয়্যার লেভেলটা সাপোর্ট নেই। তবে হ্যাঁ, বেশিরভাগ ফিচার পাওয়া যায় সেখানে, সিকিওর অ্যাপসের ফিচার পাওয়া যায়, সিকিওর লক, এই সমস্ত ফিচারগুলো পাওয়া যায়, কিন্তু সেটা তুলনামূলক কম একটু সিকিওর, যেহেতু হার্ডওয়্যার সাপোর্ট নেই। কিন্তু প্রিমিয়াম রেঞ্জে স্যামসাং হার্ডওয়্যার সাপোর্ট দেয়। এমডি ইসমাইল, ভাইয়া নাথিং ফোন 2A ভালো হবে নাকি পোকো X6 Pro ভালো হবে সব দিক থেকে? ধরুন আপনি আপনার স্মার্টফোনে হেভি গেমিং করেন, হেভি অ্যাপ্লিকেশানগুলো ইউজ করেন, এমনকি আপনি এডিটিং করছেন, তো সেক্ষেত্রে পোকো X6 Pro বেটার হবে। কিন্তু আপনি একটু ফাঙ্কি লুক পছন্দ করেন, আপনি নাথিংয়ের যে পেছনে ব্যাক প্যানেলে কালারগুলো রয়েছে বা ব্যাক প্যানেলের যে এলিমেন্ট লাইটগুলো রয়েছে, সেইগুলোর ডিজাইন যদি আপনার পছন্দ হয়, তাহলে অবশ্যই নাথিং ফোন 2A। রাইহান, দাদা কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনারা অবশ্যই হয়তো ভালো আছেন। একটা প্রশ্ন ছিল, S23 ফ্যান এডিশন ভালো হবে নাকি ভিভো V30 Pro ভালো হবে বাংলাদেশ থেকে? আমি হলে হয়তো S23 ফ্যান এডিশনকে এগিয়ে রাখতাম। তবে হ্যাঁ, S23 ফ্যান এডিশনে যদি কোয়ালকম ভার্সনটা অ্যাভেলেবেল পান তবে সেটা ঠিক আছে, না হলে কোয়ালকম যদি আমি না পেতাম তাহলে কিন্তু পার্সোনালি আমি ভিভো V30 Pro এর দিকে চলে যেতাম। এক্সিনোস প্রসেসর নিয়ে যতই আমরা বড় বড় কথা শুনি না কেন, আদপে এক্সিনোস প্রসেসর লং টার্মে ওভারহিট হয়, সেটা পারফরমেন্স ড্রপ করে, কোয়ালকমের থেকে সেটা অনেকটাই এখনও পর্যন্ত পিছিয়ে। আদি, দাদা আমি ওপার বাংলা থেকে বলছি, ভালোবাসা নিয়েও একটা কনফিউশন আছে, দূর করে দেবে? S23 ফ্যান এডিশন নেবো নাকি A55? অলরেডি আমি বলে দিয়েছি, S23 ফ্যান এডিশন অনেক বেটার অপশান, এমনকি তার থেকে অনেক কম দামে S21 ফ্যান এডিশন, সেটাও A55 এর থেকে বেটার অপশান। ক্যামেরার দিক থেকে অনেক বেটার, টেলিফটো সেন্সার রয়েছে, IP68 রেটিং রয়েছে, ওয়্যারলেস চার্জিংও রয়েছে, মানে একদম ফ্ল্যাগশিপের বেশ কিছু ফিচার কিন্তু S21 ফ্যান এডিশনে রয়েছে। আরমান, দাদা আমার একটা প্রশ্ন ছিল, সব কোম্পানি 67, 100, 120 ওয়াটের চার্জার দেয়, স্যামসাং কেন দেয় না? অ্যাকচুয়ালি অতটা ফাস্ট চার্জিংও আবার গিমিক। স্যামসাংয়ের যে 45 ওয়াটের চার্জারটা দেওয়া হয়, মানে ফ্ল্যাগশিপ ফোনে, এই যে S24 আলট্রা ইউজ করছে 45 ওয়াট,
সেটাতে মোটামুটি 1 ঘন্টা চার্জ দিলে আমার ফোনটা ফুল চার্জ হয়ে যায়। আমার ডেইলি লাইফে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। আবার 67 ওয়াটের যে চার্জারটা পোকো X6 Pro, সেটাও মোটামুটি চার্জ হতে 50 মিনিটের আশেপাশে লাগে। তাহলে আর ওই 10 মিনিট টাইম আমার হাতে আছে। কিন্তু স্যামসাং A55 যে 25 ওয়াটের চার্জার দিল হায়েস্ট, এটা কখনোই আমি মেনে নিতে পারি না। আর এটার আসল কারণ বা রহস্য কি? বড় চার্জার দিলে কি ফোনের ব্যাটারিতে কোনো সমস্যা হয়? বড় চার্জার দিলে ফোনের ব্যাটারিতে সমস্যা হয় এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি ফাস্ট চার্জিং ব্যাপারটা তো প্রায় আজ থেকে 1.5 থেকে 2 বছর ধরে চলে আসছে। তো আদপে কোনো রকম কিন্তু প্রবলেম শোনা যায়নি যে ব্যাটারি খুব তাড়াতাড়ি ফুলে যাচ্ছে, ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে, এই ধরনের রিপোর্ট কিন্তু সামনে আসে না। সুতরাং ফাস্ট চার্জিং বেশ কিছুটা সেফ, হ্যাঁ, তবে সেটা লিমিটের মধ্যে। 120 ওয়াট ঠিক আছে, কিন্তু ওই 200 ওয়াট 300 ওয়াট এগুলো দরকার নেই ডেইলি লাইফে। ফারহান দাদা, এই সময় অনেক শপে আইফোন X, XX Max আরও কিছু ডিভাইস পাওয়া যায়, সেগুলো কি নেওয়া ঠিক হবে কম দামে পাওয়া গেলে? আর এত বছর পরে ব্র্যান্ড নিউ কিভাবে সেল দিচ্ছে আর নেওয়াটা কতটা সেফ? প্রথমেই বলি, ওই ফোনগুলো একটাও ব্র্যান্ড নিউ নয়। ওইগুলোর হয় ব্যাটারি চেঞ্জ রয়েছে, না হলে ডিসপ্লে চেঞ্জ রয়েছে। আর ফোনগুলোর বডিটা, সেই বডিটাও চেঞ্জ করে দিলে আপনি ধরতে পারবেন না যে ওই ফোনটা নতুন না পুরাতন। তো বেশ কিছু ট্রিক্স রয়েছে যে আইফোন কিভাবে চেক করা হয়, তার উপরে শর্টস বানাবো। তো আলটিমেটলি আমার মনে হয় আজকের দিনে এসে আইফোন 13-এর নিচে কোনো আইফোন নেওয়া উচিত নয়, তাহলে সেটা ভ্যালু ফর মানি হয় না। কারণ আইফোন 13 ফোনটাতে সমস্ত লেটেস্ট iOS-এর ফিচার বলুন, ক্যামেরা ফিচার, সেগুলো অ্যাভেলেবেল, সিনেম্যাটিক মোড অ্যাভেলেবেল, যেটা আইফোন 12-এও নেই। তবে হ্যাঁ, আপনি যদি আইফোন সবথেকে কম দামে কিনতে চান, 5G সাপোর্ট চান, তাহলে আইফোন 12টাও নেওয়া যেতে পারে, কিন্তু তার নিচে কখনোই নয়। কম দামে পাওয়া গেলেও নয়, কারণ আলটিমেটলি আমরা বলি না পারফরমেন্স ড্রপ করে না আইফোনের, কিন্তু হ্যাঁ, আইফোনেরও পারফরমেন্স আস্তে আস্তে ড্রপ হয়, ব্যাটারি ড্রপ হয়, এমনকি ব্যাটারি হেলথও খুব তাড়াতাড়ি কমে যায়। তো আমার মতে আজকের দিনে আইফোন 13-এর নিচে কোনো ফোন নেওয়া উচিত নয়, এমনকি পকেটে টান থাকলে আইফোন 12-এর নিচে তো কোনোভাবেই নয়। পরের বন্ধু কমেন্ট করেছেন সৌরভ, আইফোন কেন প্রতি বছরে একবারই লঞ্চ হয়? কারণ আইফোনের কোনো কম্পিটিশন নেই। অ্যান্ড্রয়েড স্মার্টফোন প্রত্যেক মাসে প্রত্যেক দিনে লঞ্চ হচ্ছে, তার একটাই কারণ, কম্পিটিশন। অ্যান্ড্রয়েড সিস্টেমটা নিল, প্রত্যেকটা কোম্পানি নিজের মতো কাস্টমাইজ করলো, নতুন নতুন ফিচার দিয়ে নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করলো। কিন্তু অ্যাপেলের যে iOS সিস্টেম, সেটা শুধুমাত্র অ্যাপেল বানায় এবং শুধুমাত্র সেটা অ্যাপেলের স্মার্টফোনেই পাওয়া যায়। সুতরাং অ্যাপেল বছরে একবার লঞ্চ করুক, দুবার লঞ্চ করুক, তার কোনো কম্পিটিশনই আসবে না। আর যেহেতু অ্যাপেলের কোনো কম্পিটিশন নেই, তো অ্যাপেল বছরে একবারই ফোন লঞ্চ করে, আর সেটা নিয়ে যথেষ্ট সারা পৃথিবী জুড়ে একটা হাইপ তৈরি হয়। লোকে আইফোন লঞ্চের দিন একদম স্টোরে লাইন দিয়ে অপেক্ষা করে যে কখন ওই নতুন আইফোনটা কিনবে। এই ধরনের একটা লঞ্চ হওয়াই উচিত। মিস্টার জিল্লুর দাদা, বাংলাদেশ থেকে দেখছি, অনেক ভালোবাসা, আপনিও আমাদের অনেক ভালোবাসা নেবেন। আজকাল স্যামসাংয়ের ফোনের সাথে কোনো চার্জার দেওয়া হয় না, অন্য কোনো চার্জার দিয়ে ফোন চার্জ করলে অসুবিধা হবে? একদম সোজাসুজি অ্যান্সার, না, অসুবিধা হবে না। শুধুমাত্র ওই চার্জারটা দেখবেন যেন ট্রাস্টেড কোম্পানির চার্জার হয়। ওই চাইনিজ কোম্পানি 60 টাকা 70 টাকার চার্জার দিয়ে ফোন চার্জ করবেন না, তাহলে ফোনের 12টা বাজতে বাধ্য। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ওআইএস কি শুধু ভিডিওগ্রাফির জন্য কাজে লাগে নাকি স্টিল ফটোগ্রাফির ক্ষেত্রেও কাজে লাগে? ওআইএস ভিডিওটা স্টেবল করে ঠিকই, এছাড়াও ওআইএস নাইট ফটোগ্রাফিকে আরও বেশি এনহ্যান্স করে। নাইট ফটোগ্রাফিতে দেখবেন আপনার হাতটা কেঁপে গেলে ছবির শার্পনেস নষ্ট হয়ে যায়, ছবিটা একটু কেঁপে যায়, কিন্তু ওআইএস থাকলে আপনার হাত নড়লেও ছবির যে ক্যামেরা ফ্রেমটা রয়েছে সেটা অতটা শেক হয় না, যেহেতু ওআইএসের কারণে, তার জন্য ছবিটা আরও স্টেবল ক্যাপচার হয়। সুতরাং ওআইএস শুধুমাত্র লো লাইট ফটোগ্রাফিতে নয়, ভিডিও ক্যামেরার ক্ষেত্রেও কাজে লাগে। তবে বেশ কিছু কোম্পানি এমন ট্রিক্স করে না, ওআইএস দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র ফটোগ্রাফির জন্য কাজে লাগে, ভিডিওর জন্য কাজে লাগে না। রিয়েলমির বেশ কিছু স্মার্টফোনে ওআইএস শুধুমাত্র ফটোগ্রাফিতে কাজ করে, ভিডিওগ্রাফিতে কাজই করে না। এইগুলো একটু দেখে নেওয়া উচিত। কৃষ্ণ, ভিভো V30 Pro ওই ফোনটাই তোলা ছবি। আমি অ্যাকচুয়ালি কমিউনিটি ট্যাবে একটা ছবি পোস্ট করেছিলাম, সেই ছবিটা জিজ্ঞেস করেছিলাম কোন ফোন দিয়ে তোলা, ভিভো V30 Proতে। আমার প্রশ্ন হচ্ছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট আসা বন্ধ হয়ে গেছে, এখন ইউজ করলে কি কোনো রকম সমস্যা হবে? অ্যাকচুয়ালি আপনি যদি মডারেট ইউজার হন, নর্মাল ইউজার হন, তাহলে অসুবিধা হবে না। ফোনটা যদি ভালো থাকে, পারফরমেন্স বেটার দেয়, তাহলে আপনি ইউজ করে নিতেই পারেন। কিন্তু আপনি ধরুন কোনো সিকিউর কাজ করছেন, কোনো ব্যাঙ্কিংয়ের কাজ করছেন পার্সোনালি, তাহলে বলবো হ্যাঁ, সেই ফোনটা কিন্তু একটু হলেও যে সিকিউরিটি সিস্টেম সেটা নষ্ট হয়ে গেছে। ফোনটায় ভাইরাস অ্যাটাক বা হ্যাকাররা সহজেই আপনার ফোনটা হ্যাক করতে পারবে, তো আপনার ফোন আপগ্রেড করে নেওয়া উচিত। শাগনি, দাদা তোমাকে দারুণ লাগছে। আমি নিজেই দারুণ বস, আমাকে দারুণ লাগবে না? যাই হোক, আপকামিং আইফোন SE4 ইন্ডিয়াতে কবে লঞ্চ হবে? এখন যে লেটেস্ট রিপোর্টটা শোনা যাচ্ছে, সেটাই শোনা যাচ্ছে আইফোন SE4 এই বছরই নাকি লঞ্চ হবে না, সেটা 2025 সালে লঞ্চ হবে, মার্চ মাসের দিকে। অ্যাকচুয়ালি আইফোন SE2 লঞ্চ হওয়ার পর না অ্যাপেল দমে গেছে। অ্যাকচুয়ালি যখন আমরা আইফোন কিনতে যাচ্ছি, ভ্যালু ফর মানি কোন ডিভাইসগুলো হচ্ছে আইফোন SE সিরিজের থেকে যে আইফোনগুলো আগের বছরে লঞ্চ করেছে, দাম কমে যাচ্ছে সেই আইফোনগুলো। তো মানুষ ওই আইফোনগুলো কেনা বেশি প্রেফার করছে। আইফোন SE সিরিজে ওই বড় বড় নচের জায়গায় আমরা একটু কম দামে আইফোন 13 পাচ্ছি, আইফোন 12 পাচ্ছি, 12 মিনি পাচ্ছি, তো এই ফোনগুলো লোকে বেশি প্রেফার করছে।
তো আইফোন SE সিরিজ আদৌ আসবে না সেগুলো সময় বলবে, কিন্তু এখনও পর্যন্ত যেটুকু খবর রয়েছে যে এই বছর আসছে না, 2025 সালে আসছে। সো আজকে আর কথা বাড়ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, কারণ অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, চ্যানেল হয়তো একদম ডাউন হয়ে গেছে, তো পারলে একটু সাপোর্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী